সংখ্যার এই ব্যস্ততায় যেন রাজনীতি ও অর্থনীতির সাফল্য নির্ধারিত হয়ে যায়। রাজনৈতিক সেমিনার সভাতে আমরা প্রায় বড় বড় সংখ্যা শুনি। জিডিপি প্রবৃদ্ধি 60% বা 8% মাথাপিছু আয় কয়েক হাজার ডলার বৃদ্ধি, কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঝকঝকে পরিসংখ্যান। কিন্তু নির্বাচনের পর ধুলাবালি থিতিয়ে এলে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জাগে, এই সংখ্যাগুলো কি আমার জীবনের মান পরিবর্তন করেছে? আজকের বিশ্বে উন্নয়নের মানদণ্ড নিয়ে আলোচনা করতে গেলে আমাদের চোখ যায় ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দিকে। তারা যে ধারণাটি সামনে এনেছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তা আমাদের মনে করিয়ে দেয় উন্নতি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, এটি মানুষের সামগ্রিক বিকাশের প্রশ্ন। ওই তিনটি মূল সূচকের উপর দাঁড়িয়ে গড় আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়, অর্থাৎ মানুষ কতদিন বাঁচছে, কতটা শিক্ষিত হচ্ছে এবং তার জীবনযাত্রার মান কেমন, এই তিনটি প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে উন্নয়নের প্রকৃত চিত্র। উন্নয়ন যখন কেবল কলমে কাগজে সীমাবদ্ধ থাকে, তখন তাকে কর্মহীন প্রবৃদ্ধি বা বৈষম্যমূলক উন্নয়ন বলা হয়। আধুনিক অর্থনীতিবিদদের মতে প্রকৃত উন্নয়ন হল মানুষের সক্ষমতার বিকাশ। দীর্ঘদিন ধরে উন্নয়নের প্রধান সূচক হিসাবে ব্যবহার করা হয়েছে জিডিপি। অর্থনীতির পাঠ্যপুস্তক থেকে শুরু করে রাজনৈতিক বক্তৃতা পর্যন্ত জিডিপি যেন উন্নয়নের সমার্থক শব্দ। একটি দেশের জিডিপি বাড়ছে মানেই দেশ এগুচ্ছে, এমন ধারণায় বহুদিন ধরে আমাদের মানুষে প্রতিষ্ঠিত। উৎপাদন বেড়েছে মানেই অর্থনীতি এগিয়েছে, এমন ধারণা নীতি ধারণার কেন্দ্র ছিল। কিন্তু বাস্তবতা বলছে, জিডিপি বাড়লেই সবার জীবন ভালো হয় না। আয় বাড়তে পারে, কিন্তু সেই আয় কার কাছে যাচ্ছে? কর্মসংস্থান তৈরি হচ্ছে কি? শিক্ষার মান উন্নত হচ্ছে কি? স্বাস্থ্যসেবা কি হাতের নাগালের মধ্যে আসছে? এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় সংখ্যার ঝলকানির আড়ালে চাপা পড়ে যায়। ফলে নির্বাচনের পর যখন সরকার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করে, সেখানে সেতু, রাস্তা, বিদ্যুৎ উৎপাদন, রপ্তানি এসবের সাফল্য উঠে আসে। কিন্তু মানুষের সুখ, নিরাপত্তা, মানসম্মত শিক্ষা কিংবা ন্যায্য আয়ের প্রসঙ্গ ততটা গুরুত্ব পায় না। সংখ্যা নিরপেক্ষ মনে হলেও তাদের ব্যবহার সবসময় নিরপেক্ষ নয়। রাজনৈতিক ক্ষমতা প্রায় পরিসংখ্যানকে একটি বর্ণনার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। সরকার পক্ষ সংখ্যার মাধ্যমে তুলে ধরে তার উন্নয়নের গল্প। আবার একই সময় বিরোধী পক্ষ একই পরিসংখ্যানের ভিন্ন দিক তুলে ধরে সমালোচনা করে। এইখানে জন্ম নেয় পরিসংখ্যানের রাজনীতি। সংখ্যা কিভাবে উপস্থাপন করা হচ্ছে, কোন সময়কাল বেছে নেওয়া হচ্ছে, কোন সূচক গুরুত্ব পাচ্ছে আর কোনটি উপেক্ষিত, এসব সিদ্ধান্ত রাজনৈতিক। উদাহরণস্বরূপ, সাময়িকভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও যদি কর্মসংস্থান না বাড়ে, তবে জবলেস গ্রোথ বাস্তবতা হয়ে দাঁড়ায়। কিন্তু কেবল জিডিপি তুলে ধরলে এই অসামঞ্জস্য আড়াল হয়ে যেতে পারে। পরিসংখ্যানের ভাষা সাধারণ মানুষের জন্য প্রায় দুর্বোধ্য। ফলে তখন রাজনৈতিক ভাষায় অনেক সময় চূড়ান্ত সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। অথচ গণতান্ত্রিক সমাজে সংখ্যা, স্বচ্ছতা ও স্বাধীন পর্যালোচনা অন্তত জরুরি।
অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায় না। শহরে ঝলমলে অট্টালিকার পাশে বস্তির শিশু অপুষ্টিতে ভুগে। একদিকে বিলাসবহুল হাসপাতাল, অন্যদিকে গ্রামীণ ক্লিনিকে চিকিৎসার অভাব। আয় বৈষম্য বাড়লে সমাজে অসন্তোষ, নিরাপত্তা ও অপরাধ প্রবণতা বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমলে আভ্যন্তরীণ বাজার সংকুচিত হয়। শিক্ষায় বিনিয়োগ না করতে পারলে দক্ষ মানব সম্পদ তৈরি হয় না। প্রজন্মগত দারিদ্র স্থায়ী হয়ে যায়, অর্থাৎ স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি থাকলেও দীর্ঘমেয়াদে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। গণতন্ত্রের ভিত দুর্বল হয়। নির্বাচনের পর তাই সরকারের অন্যতম দায়িত্ব হওয়া উচিত ন্যায্য বণ্টন নিশ্চিত করা, কর ব্যবস্থায় স্বচ্ছতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তার, ক্ষুদ্র উদ্যোক্তার সহায়তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। শুধু প্রবৃদ্ধি নয়, প্রবৃত্তির বণ্টন, এই দৃষ্টিভঙ্গি মানুষের উন্নয়নের মূল কথা। বাংলাদেশের একটা বড় অংশই তরুণ। এই জনমিতিক সুবিধা সঠিকভাবে কাজে লাগানো গেলে তা দেশের জন্য আশীর্বাদ হতে পারে। কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি যুগোপযোগী না হয়, দক্ষতা উন্নয়নের সুযোগ সীমিত থাকে, আর কর্মসংস্থান পর্যাপ্ত না হয়, তবে